ওয়েলকাম টু বঙ্গ পাঠশালা চ্যানেল। প্রিয় বন্ধুরা, তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমরা বঙ্গ পাঠশালা চ্যানেলে ক্লাস 6 to 12 পর্যন্ত ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ একটা সিরিজ শুরু করেছি। তোমরা যারা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করো তাদের ইতিহাস বিষয়ের এবং ম্যাথের এই চ্যানেলে তোমাদের অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তোমাদের বিভিন্ন ক্লাস নেওয়া হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা ক্লাস 10-এ 8টি অধ্যায় রয়েছে মোট। প্রিয় বন্ধুরা, এই 8টি অধ্যায়ের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি বা ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে আমি শুরু করছি এবং আমার যে আলোচনা হবে সম্পূর্ণ সাজেশন ভিত্তিক বলতে পারি এবং আমরা মেইন টপিকগুলো ধরে পড়বো। তোমরা এই টপিকগুলো যদি আমার চ্যানেলকে ফলো করে পড়তে থাকো তাহলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রিয় বন্ধুরা, তো বন্ধুরা, আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান। তো প্রিয় বন্ধুরা, এই টপিকটি আলোচনা করার পূর্বে আমি তোমাদের কয়েকটা জিনিস বা টার্ম আমি তোমাদের বলে দিতে পারে। নাম্বার 1, একটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি তো তোমরা ক্লাস 6 থেকেই পড়ছো। তো ইতিহাস কি? তো ইতিহাস অনেক সময় আমরা কি বলি যে অতীত দিনের কথা। তো প্রিয় বন্ধুরা, সত্যি অতীত দিনের কথা, কিন্তু সব অতীত কথা ইতিহাসে স্থান পায় না। কিছু এর পরিভাষা রয়েছে বা ডেফিনেশন রয়েছে বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে। যাই হোক, আমরা ইতিহাসটা আর কি সেটা জানতে যাচ্ছি না। তবে তোমরা জাস্ট এইটুকু মনে রাখো যে ইতিহাস হলো এমন একটা বিষয় যেটা আমরা বর্তমানে অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যতে চলার একটা রূপরেখা পাবো। ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, ইতিহাস যারা রচনা করে তারা হচ্ছে হিস্টোরিয়ানস, অর্থাৎ ঐতিহাসিক। প্রিয় বন্ধুরা, ঐতিহাসিকরা কি করে? ইতিহাস রচনা করে। তোমাদের আমি যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান। তোমরা আগের ক্লাসগুলোতে জেনেছো যে আমরা আমাদের যে ভারতের ইতিহাস সেটাকে আলোচনার সুবিধার্থে 3টে যুগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে কি প্রাচীন, আর একটা হচ্ছে কি মধ্যযুগ, এবং শেষেরটি হচ্ছে আধুনিক যুগ, অর্থাৎ আমরা বর্তমানে যেটা যে যুগে বসবাস করি। তো প্রিয় বন্ধুরা, এই যুগ বিভাজনের যদিও কোনো সায়েন্টিফিক রিজন নেই, শুধুমাত্র আলোচনার সুবিধার্থে এবং বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে এই যুগটা বিভাজন করা হয়। তো বন্ধুরা, এই সমস্ত যুগের যে সমস্ত আমরা ইতিহাস পড়ি, ঠিক আছে, তো সেই সমস্ত ইতিহাসগুলো তো কে রচনা করে? ঐতিহাসিক রচনা করে। তো প্রিয় বন্ধুরা, ঐতিহাসিকরা যখন ইতিহাস রচনার কাজটি যখন শুরু করে তখন তাদের প্রথমত উপাদানের দিকে নজর দিতে হয়। অর্থাৎ তোমাদের আমি উদাহরণ দিই। মনে করো একটা শার্ট যে তৈরি হচ্ছে, শার্টের যদি আমরা ম্যাটেরিয়াল বা উপাদানগুলো খুঁজি তাহলে কি আমরা পাবো? প্রথমত যদি আমরা দেখি তাহলে সুতোর দিকে দেখবো, এবং সুতোর থেকে তারও যদি একটু ডিপে যায় তাহলে তুলো। তো প্রিয় বন্ধুরা, এই তুলো বা সুতোই হচ্ছে কি এই শার্টের উপাদান, ঠিক আছে, বা কাপড়ের উপাদান আমরা বলতে পারি। তো প্রিয় বন্ধুরা, একটা হিস্টোরিয়ানস বা একজন ঐতিহাসিক যখন ইতিহাস রচনা করে তখন তাকে কি ইতিহাস রচনার জন্য উপাদান খুঁজতে হয় বা উপাদানগুলো বের করতে হয় যে কোনো ঘটনা, ঠিক আছে। তো সেই উপাদানগুলো মনে করো প্রাচীন যুগের একরকম হতে পারে, মধ্যযুগের একরকম হতে পারে, এবং আধুনিক যুগের যে উপাদান সেগুলোর কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। বন্ধুরা, তো তোমাদের যেহেতু ক্লাস 10-এ পড়ছো তোমরা, তো আমি এই ক্লাস 10-এ আধুনিক যুগের ইতিহাসের উপাদান কেমন হওয়া উচিত আমি সেটার উপর আলোচনা করব। আমি প্রাচীন কিংবা মধ্যযুগে যাব না, তবে তোমরা আলোচনার প্রসঙ্গে তোমাদের কিছু প্রসঙ্গ টেনে আনবো। তো বন্ধুরা, এবার তোমাদের আর একটা আমি এর সঙ্গে লেজু জুড়েছি, সেটা কি ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি বলতে কি বোঝো। তো বন্ধুরা, তোমাদের যে এই প্রশ্নগুলো আমি আলোচনা করব সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, বা তোমাদের আমি পিডিএফ প্রোভাইড করব। প্রত্যেকটা ভিডিও শেষে তোমরা অবশ্যই একটা পিডিএফ লিঙ্ক পাবে, তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করে নিবে, ঠিক আছে, এবং ডাউনলোড করে করে তোমরা লিখে নিবে, খাতাতে নোট ডাউন করে নিবে, ইতিহাসের জন্য একটা আলাদা খাতা বানিয়ে নিবে। প্রিয় বন্ধুরা, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে জুড়ে রয়েছে আমার সঙ্গে। তো বন্ধুরা, একটা টার্ম আমি তোমাদের আরও বলবো, সেটা হচ্ছে কি ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি। তোমাদের তো বললাম প্রথমে ইতিহাস কি, এবার আমি তোমাদের ইতিহাস চর্চা হিস্টোগ্রাফি। তো প্রিয় বন্ধুরা, দেখো কোনো টপিক বা বিষয় দেখো নিয়ে ইতিহাস রচনার সময় ঐতিহাসিক কারা তারা তো আমি বলেই দিয়েছি, যারা ইতিহাস রচনা করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন, একে বলা হয় মেথোডোলজি বা পদ্ধতি। দেখো ইতিহাস রচনার সময় একজন ঐতিহাসিক বা বিভিন্ন ঐতিহাসিক তারা কি করে, তো প্রিয় বন্ধুরা, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। এবার দেখো সেটাকে বলছে মেথোডোলজি। এবার কোন ঐতিহাসিকবিদ কি ধরনের পদ্ধতি ব্যবহার করবেন তা নির্ভর করে আলোচ্য বিষয়। তো প্রিয় বন্ধুরা, একজন মানুষ সেই তো ঐতিহাসিক, মনে করো সে হিস্টোরিয়ানস ক্যাটাগরিতে রয়েছে। এবার সে হিস্টোরিয়ানস বা ঐতিহাসিক আমরা বলতে পারি, সে যে একটা বিষয় বা একটা টপিক নিয়ে যখন আলোচনা করবে সেটা নির্ভর করবে কি যে টপিকটা সে সিলেক্ট করেছে এবং সেই ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর। তো প্রিয় বন্ধুরা, মনে করো একটা ঘটনা, মনে করো একটা রোড অ্যাক্সিডেন্ট, একটা আমি তোমাদের কাল্পনিক করে দিচ্ছি। ধরো একটা রোড অ্যাক্সিডেন্ট, ওখানে আমি মনে করো 3 জন
ABCD তিনজন ঐতিহাসিককে পাঠালাম, মনে করো আমি পাঠালাম যে তোমরা ওই বিষয়ের উপর একটা ইতিহাস লিখো, ঠিক আছে। তো ওই তিনজন মানুষ যখন গেল তখন দেখছে যে বিষয়টা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের উপর, প্রথমত এটা দেখলো। এবং সেই তিনজন মানুষ এই রোড অ্যাক্সিডেন্টে যে ঘটনা সবাই কিন্তু একই রকম ভাবে দেখবে না। তোমাদের একটা আমি শুধু পার্থক্য বলে বুঝিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, মনে করো এই যে রোড অ্যাক্সিডেন্ট, একজন বলছে যে রোড অ্যাক্সিডেন্টটা ঘটেছে ড্রাইভারের ভুল ত্রুটির জন্য, আর একজন বলছে কারণ হিসাবে মনে করো যে ড্রাইভারের কোনো দোষ নেই, ঠিক সেই সময় কি হয়েছে, ব্রেকটি ফেল হয়েছিল সেই জন্য, আর একজন বলছে যে ড্রাইভার মদ্যপান করেছিল। তো প্রিয় বন্ধুরা, একটা ঘটনার কারণ হিসাবে একটা জাস্ট কারণ আমি তোমাদের বললাম, সেই কারণগুলো তিনটি দৃষ্টিকোণ থেকে দেখছে। প্রিয় বন্ধুরা, হিস্টোগ্রাফির আলোচনার বিষয় কি হবে দেখো। হিস্টোগ্রাফির আলোচনার বিষয় তোমাদের বলেছি যে একজন ঐতিহাসিক তিনি যে পদ্ধতি ব্যবহার করেছে সেটা হচ্ছে মেথোডোলজি, আর ইতিহাসবিদ কি ধরনের পদ্ধতি ব্যবহার করবেন সেটা তো নির্ভর করছে আলোচ্য বিষয়, টপিক এবং তার নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর। এবার মেইন যে কথাটা হচ্ছে দেখো, ইতিহাসের যে ধারা বা বিষয়টা কি, ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে, তাকে আমরা হিস্টোগ্রাফি বা ইতিহাস তত্ত্ব বলতে পারি। প্রিয় বন্ধুরা, বিষয়টি অত্যন্ত সহজ নয় কিন্তু, ঠিক আছে, তোমাদের বুঝতে হবে। মনে করো সমাজে অনেক ঐতিহাসিক রয়েছে, এরকম ঘটনাও অনেক রয়েছে, তাহলে অনেক ঘটনার উপর একজন কি ঐতিহাসিক রচনা করে, ইতিহাস না, অনেকজন ঐতিহাসিক রচনা করে তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তো প্রিয় বন্ধুরা, যে এবার ইতিহাসের যে ধারাটা, যে বিষয়টা, মনে করো ইতিহাসের একটা বিষয় ধারা হচ্ছে কি হিস্টোগ্রাফি, এই হিস্টোগ্রাফি কি নিয়ে আলোচনা করবে, এ দেখবে একজন ঐতিহাসিক ইতিহাস রচনার ক্ষেত্রে কি পদ্ধতি ব্যবহার করছে, এ দেখবে তার দৃষ্টিভঙ্গিটা কেমন, সে চরম প্রকৃতির, না সে সমালোচনামুখী, না সে অন্য প্রকৃতি, অর্থাৎ হিস্টোরিয়ানসদের গতিপ্রতিকে লক্ষ্য করবে এবং ইতিহাসটা কেমন বেরোলো সেগুলো যে ধারাটা, যে বিষয়টা কি করবে, নোট ডাউন করবে বা বিস্তারিত আলোচনা করবে বা আলোকপাত করবে, সেটাই হচ্ছে হিস্টোগ্রাফি। প্রিয় বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট যাব কি আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান। প্রিয় বন্ধুরা, এটা বোঝার জন্য এটাও তোমাদের অত্যন্ত জরুরি, ঠিক আছে। এবার দেখো, আমি আগেই বলেছি যে আমাদের ইতিহাসটা রচনা আলোচনার সুবিধাতে তিনটে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি প্রাচীন, মধ্য এবং আধুনিক। তো প্রিয় বন্ধুরা, প্রাচীন, মধ্য এবং আধুনিক। এবার দেখো, তোমাদের আমি প্রথম থেকে শুরু করছি। দেখো, ঐতিহাসিকরা ভারতের ইতিহাসকে আলোচনার সুবিধাতে তিনটি পর্যায়ে বিভক্ত করেছেন, একটা হচ্ছে প্রাচীন, মধ্য ও আধুনিক। তো প্রিয় বন্ধুরা, এই কথা তোমাদের আগেই বলেছি। তারপরে মোটামুটি ভাবে ভারতে বিদেশি বণিকদের আগমন কাল থেকে আধুনিক যুগ শুরু হয়েছে বলে ধরে নেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, এই যে আধুনিক যুগের সূত্রপাত, এটা বিদেশি বণিকরা বা ইউরোপীয় বণিকরা আমরা বলতে পারি যখন আমাদের দেশে প্রবেশ শুরু করে তখন থেকে শুরু হয়েছে বলে মনে করা হয়। প্রিয় বন্ধুরা, এটা একদম পাকাপাকি ভাবে নয়, তোমাদের আগেই বলেছি যে যুগ বিভাজনের কোনো সায়েন্টিফিক রিজন নেই, তবে আলোচনার সুবিধার্থ এবং বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু এই যুগটা বিভাজন করা হয়ে থাকে। তো আমরা ধরে নিয়েছি যে ইউরোপীয় বণিকদের আগমন কাল থেকে শুরু হয়েছে কি আধুনিক যুগ। তারপর প্রাচীন ও মধ্যযুগের ভারতের ইতিহাস এর উপাদান সংগ্রহ কাজ সহজ ছিল না বললেই চলে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে তোমাদের প্রাচীনকাল এবং মধ্যযুগের যে ইতিহাস, সেটা রচনার কাজ সহজ ছিল না। তোমাদের আমি ক্লিয়ারলি এবং স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের কাছে খুবই সহজসাধ্য হয়ে ওঠে বিষয়টা। দেখো, প্রাচীনকালের দেখো অনেক সময় আছে যে সময় মানুষ লিখতে পড়তে পারতো না, আবার অনেক সময় আছে তোমাদের যে লিখতে পড়তে পারতো কিন্তু সেই সময়কার লেখাপড়া বা সেই সমস্ত লিপিগুলি আমাদের ঐতিহাসিকরা পাঠোদ্ধার করতে পারেনি, লিখতে পারেনি। প্রিয় বন্ধুরা, তো সেই সমস্ত যুগে সেই সমস্ত সময়ের ইতিহাস কি করে লিখবে বলো? তাহলে অবশ্যই তাদের ব্যবহার করা জিনিসপত্র অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর হতে হচ্ছে। একই রকম ভাবে বন্ধুরা, আমরা মিডিয়েভাল যুগে যদি আমরা মধ্যযুগে যদি বলি, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখব প্রাচীন যুগ থেকে অনেকটা পরিমাণ অবশ্য আমরা তথ্য মধ্যযুগে পাবো, কিন্তু এর থেকেও বেশি আমরা কি পাবো আধুনিক যুগে। তারপরে দেখো, কিন্তু আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য উপাদান সংগ্রহ অনেক সহজ হয়েছে। অবশ্যই বন্ধুরা, আধুনিক যুগের যে ইতিহাস সেটা রচনার জন্য যে ম্যাটেরিয়াল দরকার সেটার সংগ্রহ করা, কালেক্ট করা খুবই সহজ হয়েছে বন্ধুরা। তারপরে দেখো, কারণ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে আমরা পেয়েছি কাকে বা কোন কোন জিনিসগুলো পেয়েছি আমরা আধুনিক যুগের ইতিহাস রচনার উপাদানগুলো হিসাবে কি কি পেয়েছি আমরা দেখে নিই। সাধারণভাবে আমরা পেয়েছি সরকারি দলিল, নথিপত্র, দলিল পেয়েছি প্রিয় বন্ধুরা, অফিসিয়াল রেকর্ড যেটাকে বলছি। তারপরে আমরা পেয়েছি দেশীয় রচনা, প্রিয় বন্ধুরা, দেশীয় ইন্ডিজিনাস রাইটিং পেয়েছি আমরা। তারপরে বিদেশি ঐতিহাসিকদের রচনা, এছাড়াও তোমরা এইগুলোর মধ্যে আবার অনেক
সব পয়েন্ট রয়েছে, সব আমরা বলবো সোর্স রয়েছে, সব ম্যাটেরিয়াল রয়েছে যেগুলো আমি আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, সরকারি দলিল বা নথিপত্র, দেখো সরকারি দলিলপত্র বা নথি থেকে নিঃসন্দেহে কোনো একটি সময়ের আমরা আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকবো বা পেতে পারি। ঠিক আছে, দেখো প্রাচীনকালে ভারতের সরকারি কাজকর্ম লিখিত নির্দেশের ভিত্তিতে হতো না। প্রিয় বন্ধুরা, অবশ্যই প্রাচীনকালের যেগুলো কাজ সেগুলো কোনো রকম সংরক্ষণ করে রাখতে বলা হতো না, বা আমাদের এখন যে মডার্ন যুগ সেরকম তো ফ্যাসিলিটি ছিল না। আর আমরা এই অমূল্যবান উপাদান থেকে বঞ্চিত হয়েছি প্রিয় বন্ধুরা। ঠিকই, আবার মধ্যযুগে কিছু কিছু লিখিত নির্দেশ থাকলেও তা যথাযথভাবে সংরক্ষণের বা প্রিজার্ভ করার যে মানে একটা টেন্ডেন্সি সেরকমও ছিল না। কিন্তু আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে এগুলির অভাব প্রায় ছিল না। হ্যাঁ বন্ধুরা, মডার্ন যুগের ইতিহাসের যে উপাদান সেগুলো সংরক্ষণ বা প্রিজার্ভ করার যে মানে নির্দেশ বলতে পারি বা ফ্যাসিলিটি এটা ছিল। বিশেষত আমরা দেখব যে ইউরোপীয় বণিকরা যখন ভারতে আসছে তারপর থেকে আমরা দেখব সকল প্রকার কাজের বিবরণ তারা লিপিবদ্ধ করতো। প্রিয় বন্ধুরা, যখন আমি তোমাদের আগেই বলেছি যে ইউরোপীয় বণিকদের আগমন থেকে আধুনিক যুগটা কি করছে, কনসিডার করছে, বিবেচনা করছে। ঠিক আছে, এবার তার ফলস্বরূপ আমরা কালক্রমে সরকারের কার্যক্রমের বিবরণ সম্বলিত নানা প্রকারে আমরা নথি পাবো, চিঠিপত্র পাবো, স্মারকপত্র পাবো ইত্যাদি উপাদান আমরা হিসাবে দিল্লির জাতীয় মহাফেজখানা বলতে পারি। প্রিয় বন্ধুরা, তোমাদের এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন আছে যে আমাদের জাতীয় আর্কাইভস বা মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। প্রিয় বন্ধুরা, তো জাতীয় মহাফেজখানা সহ আমরা কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, পুনে, লাহোরের বিভিন্ন আঞ্চলিক যে মহাফেজখানা সেখানে পেয়ে থাকবো। তো প্রিয় বন্ধুরা, মডার্ন যুগ যেটা সেটা ইউরোপীয় বণিকদের আসার সময় থেকে হয়েছে। তো সেই সময় তো এখনকার মতো আর টেকনোলজি ছিল না, কিন্তু তাদের কিন্তু লিপিবদ্ধ করার যে টেন্ডেন্সিটা খুব ভালোভাবে শুরু হয়ে গেছে, এবং সেই লেখাগুলো আমরা সহজেই বিভিন্ন মহাফেজখানা, বিভিন্ন আমরা মিউজিয়াম বলতে পারি, সেখান থেকে আমরা কোনো কোনো সময় রাইটিংস লিখিত আকারে পেতে পারি, কখনো কখনো প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে পেতে পারি। প্রিয় বন্ধুরা, তো তোমরা বুঝতে পারলে যে সরকারি নথিপত্র, দলিল, এগুলো আমরা আবার তোমাদের বলে দিচ্ছি যে সরকারি নথিপত্র, চিঠিপত্র, স্মারকপত্র, বিভিন্ন রকম জিনিসগুলো যেটা রয়েছে এগুলো আমরা একের পর এক সিঙ্গেল টপিক হিসাবে ধরবো। তোমরা আগেই বলেছি আমি ক্লাস 6 to 12 পর্যন্ত আমি ইতিহাসের একটা সিরিজ শুরু করেছি, এবং প্রত্যেকটি টপিক ওয়াইজ আমি তোমাদের বিশ্লেষণ করে যাব এবং নোটসও প্রোভাইড করবো তোমাদের বন্ধুরা পিডিএফ আকারে। তো তোমরা আমার চ্যানেলে জুড়ে থাকো, আমি তোমাদের আশা করছি অনেকটাই তোমাদের আমি পড়াশোনা এগিয়ে নিয়ে যাবো বন্ধুরা। তারপরে তোমরা দেখো 2 নম্বর যে পয়েন্ট হচ্ছে দেশীয় রচনা বা ইন্ডিজিনাস রাইটিংস। প্রিয় বন্ধুরা, দেখো দেশীয় ভাষা রচিত বিভিন্ন গ্রন্থ থেকেও আমরা আধুনিক ভারতের ইতিহাস রচনার পড়তে পারি বা সম্ভব হয়েছে। প্রিয় বন্ধুরা, যেমন আমরা উদাহরণ দিতে পারি গোলাম হোসেনের একটা বই ইয়ারুল মুত্তাকিরিন, তারপরে করম আলী রচিত কি মুজফফরনামা, এই দুটি ছিল ফার্সি গ্রন্থ। তারপরে ফার্সি, মারাঠি ভাষায় রচিত এই সব দেশীয় সাহিত্য কি ঐতিহাসিক উপাদান হিসেবে অপরিহার্য না হলেও এগুলি থেকে আমরা অষ্টাদশ শতকের ভারতের বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যের বহু গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করতে পেরেছি। প্রিয় বন্ধুরা, এছাড়া আমরা দেখবো যে রানাডে রচিত পেশোয়াদের দিনপঞ্জি, তামিল ভাষায় রচিত আনন্দ রঙ্গা পিল্লাইয়ের ডায়েরি নামক গ্রন্থটি ইতিহাস রচনার উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, তো আমরা দেশীয় রাইটিংসের মধ্যে কিছু বলতে পারি। ঠিক আছে, পাশাপাশি আমরা দেখব জাতীয়তাবাদী আমাদের কিছু ঐতিহাসিক ছিল। দেখো তো প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু প্রায় 200 বছর ব্রিটিশ শাসনাধীনে ছিলাম, তাই আমাদের মধ্যে একটা আবার জাতীয়তাবাদ গড়ে উঠেছিল। প্রিয় বন্ধুরা, আমি সব টপিক আলোচনা করবো। জাতীয়তাবাদ কি এগুলো তোমাদের বোঝাতে হবে। আমি শুধু বলে দিচ্ছি জাতীয়তাবাদ হচ্ছে আর সেন্স অফ ইউনিটি বা একটা ঐক্যের অনুভূতি। আমরা যখন সবাই একসঙ্গে বলবো ভারতীয়, ওটা হচ্ছে কি আমাদের ভারতীয় জাতীয়তাবাদ। তো আমাদের জাতীয়তাবাদী কিছু ঐতিহাসিক এবং সমাজ সংস্কারক, যারা ধর্ম সমাজ সংস্কারক, তাদের রচনা থেকেও কিন্তু আমরা ইতিহাস রচনার অনুসন্ধান করতে পারি। যেমন দাদাভাই নওরোজির পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থ, তারপর রমেশচন্দ্র দত্তের ভারতের অর্থনৈতিক ইতিহাস। এছাড়াও আমরা দেখতে পাবো অ্যানি বেসান্তের হাউ ইন্ডিয়া ফট ফর ফ্রিডম, তারপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির এ নেশন ইন মেকিং, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, স্যার সৈয়দ আহমেদ খান প্রমুখের আত্মজীবনী, দিনলিপি, পত্রাবলী। এবার আমরা রামমোহন রায়ের সংবাদ কৌমুদী পত্রিকা যেটা রয়েছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানী পত্রিকা, বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিষয় গ্রন্থ ইত্যাদিকেও আমরা ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করতে পারি। প্রিয় বন্ধুরা, তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখো এবার 3 নম্বর যেটা আমাদের পয়েন্ট রয়েছে কি বিদেশি ঐতিহাসিকদের রচনা, রাইটিংস অফ ফরেন হিস্টোরিয়ানস। তো প্রিয় বন্ধুরা, দেখো আমাদের দেশের উপর যে শুধুমাত্র কি আমাদের দেশীয় রাইটার যে লেখক তাদের রচনায় শুধু পাই না, আমরা বিদেশি রাইটার্সদের কিছু লেখালেখি পাই যেগুলো থেকে আমরা ভারতের ইতিহাস রচনা করতে পারি। দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আমরা বিদেশি ঐতিহাসিকদের, বিশেষত ব্রিটিশ ঐতিহাসিকদের রচনা বলে আমরা উল্লেখ করতে পারি। ভারতে ব্রিটিশ শক্তির অভ্যুত্থান ও ভারতীয়
শক্তিগুলির বিচ্ছিন্নতার বহু মূল্যবান কাহিনী এইসব পুস্তকে কি করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে প্রিয় বন্ধুরা। এই প্রসঙ্গে আমরা জেমস মিল রচিত হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এখানে তোমরা বইটার নাম একটু চেঞ্জ হয়, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, প্রিয় বন্ধুরা এটা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া হবে। এটা 500 পাতার বই ছিল প্রিয় বন্ধুরা, জেমস মিল রচিত। প্রিয় বন্ধুরা এখানে একটা মজার বিষয় বলে দিই, এই জেমস মিল কখনো ভারতে আসেনি প্রিয় বন্ধুরা, কিন্তু তিনি বিভিন্ন রকম উপাদান সংগ্রহ করে আবার 500 পাতার একটি বই লিখে ফেলেছিলেন, যেটা হচ্ছে কি ব্রিটিশ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তারপরে উইলকস রচিত হিস্ট্রি অফ মাইসোর, তারপরে গ্র্যান্ডার্ফ রচিত পেশোয়ার দপ্তর এবং কানিংহাম রচিত শিখ ইতিহাস নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আমরা দেখতে পাবো 1857 সালে যে ঘটনা, তোমরা মহাবেদুরের নাম শুনেছ, সেটা কেন্দ্র করে প্রিয় বন্ধুরা ব্রিটিশ লেখকরা একের পর এক পুস্তক রচনা করেছে, যেগুলো আমরা ঐতিহাসিক গুণে সমৃদ্ধ বলতে পারি। এগুলোর মধ্যে আমরা কয়েকজন নাম বলতে পারি, চার্লস রেক্স, ফরেস্ট, গ্রিফিন, রবার্ট নর্টন, হোমস প্রমুখের নাম আমরা বিশেষ উল্লেখ করতে পারি, যারা কি 1857 যে রিভোল্ট সেটার উপর ইতিহাস রচনা করেছেন প্রিয় বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কিভাবে সরকারি দলিল, দেশীয় রচনাপত্র, বিদেশি ঐতিহাসিকদের রচনা আমাদের আমরা এখন বর্তমান যুগে বা আমরা বর্তমান বা আধুনিক, তো আমরা মডার্ন যুগের ইতিহাস রচনার জন্য এই সমস্ত তথ্য বা ইনফরমেশন বা আমরা উপাদান ব্যবহার করতে পারি প্রিয় বন্ধুরা। তো আমরা পরিশেষে একটু উপসংহার হিসাবে বলে দিই, দেখো উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আধুনিক ভারতের ইতিহাস রচনা উপাদানের উৎস প্রচুর, তবে কোনো ত্রুটিমুক্ত কিংবা আমরা বলতে পারি পক্ষপাতিত্ব মুক্ত নয়। আমরা এই তথ্য প্রযুক্তি যাই ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করি না কেন, আমাদের অবশ্যই প্রত্যেকটি উপাদানকে সমকালীন অন্যান্য উপাদান দ্বারা অবশ্যই যাচাই করে ইতিহাস রচনা করতে হবে, তবে আমরা একটা প্রকৃত এবং নির্ভরযোগ্য ইতিহাস পাবো। অবশ্যই প্রিয় বন্ধুরা লাস্টে আমাদের আবার মানে সতর্ক করা হয়েছে যে আমরা যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই ত্রুটিমুক্ত হবে না, একদম পুরোপুরি বা নিরপেক্ষ হবে না প্রিয় বন্ধুরা। কিন্তু আমরা যারা ইতিহাস রচনা করবে, একজন ঐতিহাসিক যখন ইতিহাস রচনা করবে, তাকে অবশ্যই অন্যান্য তথ্য দ্বারা, অন্যান্য উপাদান দ্বারা সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে যাচাই করে নিতে হবে যে তার কতটা সত্যতা রয়েছে, তার মধ্যে কতটা অথেন্টিসিটি রয়েছে প্রিয় বন্ধুরা। তারপরে কিন্তু ইতিহাস লিখতে গেলে একটা যথাযথ এবং সুষ্ঠু এবং নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া সম্ভব হবে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা এই ছিল তোমাদের ইতিহাসের উপাদান। আমি আবার এই সমস্ত উপাদানের যে সব মানে আমরা ম্যাটেরিয়াল যেটা রয়েছে সেগুলো কিন্তু একের পর এক আলোচনা করবো। প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই তোমাদের আমি একের পর এক আলোচনা করব। তোমরা যাতে ভালো মার্কস ক্যারি করো, আমি সেই হিসাবে তোমাদের পড়াবো প্রিয় বন্ধুরা। তোমরা এই পিডিএফ নোটটি চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, আমরা সেখানে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। এবং তোমাদের যদি অন্যান্য বিষয়ও চাই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি প্রিয় বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, সবাই বাড়িতে থাকবে, ধন্যবাদ।